ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকে আমরা ফাজিলের থার্ড সেমিস্টারের ইসলামী ইতিহাসের প্রথম অধ্যায় থেকে সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেডভাবে ক্লাস করতে চলেছি এবং এর পাশাপাশি এই অধ্যায় থেকে অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায় থেকে যে সমস্ত রকমের গুরুত্বপূর্ণ লাইন ধরে ধরে এমসিকিউ হতে পারে সেই সমস্ত এমসিকিউ আজকে তোমাদের বলে দিতে চলেছি। তোমরা জানো যে তোমাদের ফাজিল তৃতীয় সেমিস্টার সম্পূর্ণ এমসিকিউ বেসে পরীক্ষা হবে, তাই ইসলাম ইতিহাস থেকে এমসিকিউ বেসের প্রশ্ন কিন্তু লাইন ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে তৈরি হতে পারে। তাই আজকের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ এমসিকিউ যত রকমের প্রশ্ন হতে পারে এবং এই অধ্যায় থেকে বিগত বছরে যতগুলো প্রশ্ন হয়েছিল সেই সমস্ত কিছু আজকের এই সামান্য কয়েক মিনিটের ক্লাসের মধ্যে আলোচনা করে দেবো। তাই তোমরা মোটেও ক্লাসটিকে স্কিপ না করে আজকের সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড ভাবে ক্লাসটা তোমরা দেখে নিতে থাকো, যাতে তোমাদের কোনো রকম না অসুবিধা না হয়। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটা শুরু করা যাক। দেখো, তোমরা সকলেই জানো যে উমাইয়া বংশ প্রতিষ্ঠিত হয়েছিল 661 খ্রিস্টাব্দে। তারপর সেটা চলেছিল 750 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই দীর্ঘ এত বছর চলার পর প্রত্যেকটা জিনিসেরই ক্ষয় হয়, ঠিক উমাইয়া বংশ ক্ষয়প্রাপ্ত হয়েছিল অর্থাৎ ধ্বংস হয়ে গিয়েছিল। তারপরে উমাইয়া বংশের পরে আব্বাসী বংশ এসেছিল এবং শাসন করতে শুরু করেছিল। তো 750 খ্রিস্টাব্দে সদ্য প্রতিষ্ঠিত এই আব্বাসীয় বংশটা শাসন করতে শুরু করেছিল এবং দীর্ঘ পর্যন্ত শাসনকাল স্থায়ী রাখতে পেরেছিল এবং অবশেষে এটাও একসময় ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তো সর্বপ্রথম তোমাদের দেখে নিতে হবে যে তোমাদের লেখা আছে আব্বাসী বংশের বৈশিষ্ট্য যে কি আছে। এই বৈশিষ্ট্যটা আগে আমরা দেখে নেব। দেখো, প্রত্যেকটা বংশেরই কিন্তু এক একটা করে নিজস্ব বৈশিষ্ট্য থাকে, কারণ সেটা কিভাবে নিজের শাসন প্রতিষ্ঠা করবে, কিভাবে নিজের শাসন কার্য পরিচালনা করবে, সে এক একটা নিজস্ব তো বৈশিষ্ট্য তো থাকে। সেই বৈশিষ্ট্যটাই তোমাদের আজকে আলোচনা করব। দেখো, বলেছে আবুল আব্বাসের সাফার ক্ষমতা লাভের সাথে সাথে আব্বাসীয় বংশের ইতিহাসে যে এক নতুন খেলাফতের সূচনা হয়। এই ঘটনা কেবল বংশগত শাসনের পালাবদল বলা যায় না, এটা ছিল প্রাথমিক ইসলামী যুগের একটা বৈপ্লবিক ঘটনা, অর্থাৎ প্রথম ইসলামী যুগের একটা বিপ্লব তৈরি করে দিয়েছিল এমন একটা ঘটনা, যা ইসলামের পরবর্তী যুগের জীবন ব্যবস্থা, সমাজ, সংস্কৃতি, সভ্যতা ও শিল্পকলা, জ্ঞান বিজ্ঞানকে প্রভাবিত করেছিল। এর প্রভাব এতটাই বিস্তার করেছিল না, ইসলামের শিল্পকলা, সাহিত্য, জীবন ব্যবস্থা এমনকি সমাজ ব্যবস্থাতেও এর প্রভাব পড়েছিল। আব্বাসীয় শাসনের পরবর্তী সময়ের এসব পরিবর্তনশীলতা প্রধান অনুধাবন করতে হলে সর্বাগ্রে এর প্রধান বৈশিষ্ট্যাবলী এবং পরবর্তী উমাইয়া খেলাফতের সাথে বিচারের পরিপ্রেক্ষিতে এই বিপ্লবের স্বরূপ বর্ণনা করা দরকার। দেখো, এখান থেকে এটা ভূমিকা জাস্ট ধরে নিতে পারো, তাই এখান থেকে কোনোরূপ প্রশ্ন নাও তৈরি হতে পারে, আর প্রশ্ন তৈরি হওয়ার সেরকম আমি কোনো গুরুত্বপূর্ণ জায়গা দেখতে পাচ্ছি না। তারপর এটা দেখো, তারপরে বলেছে আব্বাসীয় খেলাফতের ধর্মীয় প্রকৃতি কেমন ছিল সেটা আলোচনা করেছে। খোলাফায়ে রাশিদিনের সময় ছিল ইসলামী ধর্মতন্ত্র। উমাইয়া খেলাফত ছিল আরবদের গোত্রগত ও জাতিগত রাজতন্ত্র, অর্থাৎ উমাইয়া আমলে রাজার মতন সকলে বিহেভ করত। আর আব্বাসীয় খেলাফত ছিল ইসলামী সাম্রাজ্য ও মুসলিম রাজতন্ত্র। একটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের এখান থেকে তৈরি হতে পারে যে খোলাফায়ে রাশিদিনের আমলে কেমন ধর্মতন্ত্র ছিল, যে খোলাফায়ে রাশিদিনের আমলে কেমন ছিল শাসন ব্যবস্থা, না এখান থেকে তৈরি হবে যে ধর্মতন্ত্র ছিল। এটা বলতে পারে যে উমাইয়া খেলাফতের শাসন ব্যবস্থা কেমন ছিল, তখন তোমাদেরকে বলতে হবে যে গোত্রগত এবং জাতিগত রাজতন্ত্র, অর্থাৎ এরা গোত্রগতভাবে অর্থাৎ এদের বংশ পরম্পরা রাজকার্য শাসন চালিয়ে যাবে এবং এদের জাতি অর্থাৎ উমাইয়া রাজবংশের রাজা উমাইয়াই হবে, অন্য কোনো বংশ হবে না, এরকম ছিল। আর আব্বাসীয় বংশের খেলাফত ছিল ইসলামী সাম্রাজ্য এবং মুসলিম রাজতন্ত্র, যে এরা সর্বসাধারণকে গুরুত্ব দিবে, এরা সকলের কথা বা উপদেশ গ্রহণ করবে, এরকম ছিল। কিন্তু এটা আব্বাসীয় ব্যবস্থা মুসলিম এবং ইসলামী সাম্রাজ্যকে প্রাধান্য দিত। দেখো, উমাইয়া শাসন ব্যবস্থা কিন্তু এমন একটা নিয়ম ছিল যেটা ওই বংশের অর্থাৎ উমাইয়া বংশের ছাড়া অন্য কেউ যদি উপদেশ দেয় বা কোনো পরামর্শ দেয়, কিন্তু সেটা গ্রহণ করবে না উমাইয়ারা, এটা তাদের নিয়ম ছিল। কিন্তু আব্বাসীয় তার বিপরীত। আব্বাসীয় খলিফার ছিল ইসলামের স্বঘোষিত রক্ষাকর্তা। আব্বাসীয় বংশের প্রথম খলিফা আবুল আব্বাস সাফা কুফার মসজিদে প্রথম খুতবায় ঘোষণা করেন যে আল্লাহর কিতাব এবং সুন্নাহ মোতাবেক তিনি শাসন কার্য পরিচালনা করবেন। বস্তুত প্রত্যেক আব্বাসীয় খলিফাই নিজেকে ইমাম অর্থাৎ ধর্মীয় প্রধান হিসাবে উল্লেখ করতে গর্ববোধ করতেন। শাসন ও বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ উচ্চ পদ তাদেরকে নিযুক্ত করতেন। দেখো, এখান থেকে তোমাদের 3টে এমসিকিউ প্রশ্ন হতে পারে যে আব্বাসীয় বংশের সর্বপ্রথম খলিফা কে ছিলেন? আবুল আব্বাস সাফা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সর্বপ্রথম কোথায় খলিফা হিসাবে নিজেকে ঘোষণা করেন? তখন উত্তর হয়ে যাবে যে কুফার মসজিদে। আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেক আব্বাসীয় খলিফাই কিন্তু নিজেকে ইসলামের ধর্মীয় নেতা, ইমাম অর্থাৎ ধর্মীয় প্রধান হিসাবে উল্লেখ করতে গর্ববোধ করতেন। চলো পরের অংশ দেখা যাক। রাজকার্য এবং বিচার ব্যবস্থায় বিভিন্ন ক্ষেত্রে খলিফাগণ অনেক সময় ওলামাদের পরামর্শে পরিচালিত হতেন। এখানে উমাইয়া খলিফাদের সাথে আব্বাসীয় খলিফাদের একটা বিরাট পার্থক্য পরিলক্ষিত হয়। সংক্ষেপে, আব্বাসীয়রা খলিফাদের ধর্মীয় প্রকৃতি কার্যাবলীর ওপর অধিক জোর দিতেন, অর্থাৎ আব্বাসীয়রা ধর্মকে অ্যাপ্রোপ্রিয়েট করতেন আর উমাইয়ারা সেটা জাতি বা বংশকে করতেন।
কিন্তু ধর্ম অপেক্ষা রাজনৈতিক উদ্দেশ্য তাদের অধিক ছিল। দেখো আব্বাসীয়রা কিন্তু নামকে অস্তে ধর্মকে প্রাধান্য দিত, কিন্তু তাদের আসল যে মূল উদ্দেশ্য সেটা ছিল যে রাজনীতি করা। এই জন্যেই আর সাধারণ মানুষ তো ধর্মকে বেশি ভালোবাসে, তাই না তারা এই পয়েন্টটা গ্রহণ করেছিল। খিলাফতের ধর্মীয় প্রকৃতির ওপর গুরুত্ব আরোপ করে তারা আরব, পার্সিক ও তুর্কি অন্যান্য মুসলমানদের প্রজার নিরঙ্কুশ আনুগত্য সমর্থনের চেষ্টা করেছিল, আর তারা এত সফলও হয়েছিল। তাদের শাসন ব্যবস্থা ছিল সকল শ্রেণীর মুসলমানদের জন্য, গোত্র ও জাতির কোনো পার্থক্য ছিল না সেখানে। যেটা ছিল উমাইয়া শাসনের মধ্যে, তার বিপরীতটা করছে আব্বাসীয় শাসন। এভাবেই আব্বাসীয় শাসন গোত্র জাতি সর্বশেষে সকল শ্রেণীর মুসলমানদের জন্য একটি আন্তর্জাতিক ভাবমূর্তিকে তুলে ধরেছিল। অথচ উমাইয়া যুগে এ ধারণার কেবল আরবদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সুতরাং আরব সাম্রাজ্য এখন প্রকৃত অর্থে জাতি ও গোত্র নির্বিশেষে সর্বজনীন ইসলামী সাম্রাজ্যে পাতিত হলো। তোমরা জানো যে তোমাদের তৃতীয় সেমিস্টার এমসিকিউ বেসে হতে চলেছে, তাই জন্য তোমাদের বলবো কোন রূপ শর্টকাট গ্রহণ করবে না এই পরীক্ষাতে তোমরা। আর এই পরীক্ষাতে তোমাদের লাইন থেকে, অর্থাৎ যে কোনো লাইন থেকে প্রশ্ন তৈরি হতে পারে, তাই জন্য মোটেও একটা লাইনও ছেড়ে যাবে না। আমি বলবো প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। নতুন রাজনৈতিক পরিবেশে কি বলেছে, পরের পয়েন্টে দেখা গেছে যে আব্বাসীয় খেলাফতের রাজনৈতিক পরিবেশ উমাইয়া খেলাফত হতে সম্পূর্ণ ভিন্ন ছিল বা আলাদা, যেটা আমরা আগেই বলে দিয়েছি। প্রথমে আব্বাসীয়রা উমাইয়াদের মতো সমগ্র সাম্রাজ্যের ওপর আধিপত্য বিস্তার করতে পারেন। এটা বাড়াবাড়ি উমাইয়াদের হাতে ছিল, এটা আমরা জানি। তারা সিন্ধু হারিয়েছিল, অর্থাৎ কয়েক বছরে ইসলামের ইতিহাসের মধ্যে উত্তর আফ্রিকা হতেও বিতাড়িত হয়েছিল কারা, আব্বাসীয় বংশের। এভাবে একটা খণ্ডিত আরব সাম্রাজ্যের ওপর আব্বাসীয়দের আধিপত্য বিস্তৃত ছিল। এটা সাম্রাজ্যের রাজনৈতিক পরিবেশের ওপর এক গভীর প্রভাব বিস্তার করে ফেলেছিল। পশ্চিমাঞ্চল হতে বিতাড়িত হয়ে আব্বাসীয় শাসন কেবল পূর্বাঞ্চল, অর্থাৎ পশ্চিম ও মধ্য এশিয়ার ইরাক হতে খোরাসান পর্যন্ত বিস্তৃত ছিল। প্রথম কিন্তু পশ্চিম এশিয়া ও মধ্য এশিয়ার ইরাক এবং খোরাসানে তাদের সীমানা তৈরি করতে পেরেছিল। এর ফলশ্রুতি হিসাবে আব্বাসীয় শাসকগণ আরবী অপেক্ষা অধিকতর পারসিক ভাবাপন্ন হয়ে পড়েছিলেন। এর কারণ একটা বুঝতে পেরেছো তোমরা, যে কেন আব্বাসীয়রা আর আরবীয়দের থেকে পারসিক ভাবাপন্ন বেশি হয়ে পড়েছিল। কারণ তাদেরকে সর্বপ্রথম সাপোর্ট কারা করেছিল, পারসিকরাই করেছিল। আর তাদের প্রথম যে সীমানা তৈরি হয়েছিল সেই সীমানাটাও কিন্তু ছিল পশ্চিম ও মধ্য এশিয়ার ইরাক হতে খোরাসান পর্যন্ত, আর এটা সম্পূর্ণটাই পারস্য সীমানার মধ্যে পড়ে। দেখো আব্বাসীয় শাসনকার্যের কেন্দ্রস্থল হিসাবে ইরাক সিরিয়ার স্থান দখল করে উমাইয়াদের আমলে সিরিয়াবাসীদের যে স্থান দখল করেছিল ইরাকিরা এখন সেই গৌরবময় স্থান দখল করে। ইরাকিরা মিশরীয়, বারবার, সিরীয়, গ্রিক ইত্যাদি নবমুসলমান ও মাওয়ালি হলেও উপরিউক্ত পরিবর্তনের কারণে সাম্রাজ্যে পারসিক অর্থাৎ ইরানিদের প্রভাব বিস্তৃত হতে পেরেছিল। অর্থাৎ যেই ইরানি তারাই হলো পারসিক। অনুরূপভাবে মুসলিম সাম্রাজ্যের রাজনৈতিক পরিবেশে এই পরিবর্তন আব্বাসীয় খেলাফত আমলে ইরাকের পূর্বাঞ্চলে পারস্য এবং খোরাসানের মধ্য এশিয়ার সুমহান সভ্যতা ও সংস্কৃতির বিকাশের কারণ। দেখো জাতীয় চেতনার অভাব ও সামরিক শক্তি হ্রাস। আব্বাসীয় যুগে আরব জাতি তাদের সামরিক শক্তি ও জাতীয় প্রেরণা হারিয়ে ফেলেছিল, অর্থাৎ একটা উদ্দীপনা সেটা হারিয়ে ফেলেছিল। কারণ উমাইয়া যুগের আরব জাতি বহু বিস্তৃত ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠার মূলে ছিল ধর্মীয় চেতনা ও সামরিক বাহিনীর রণনৈপুণ্য। আব্বাসীয় যুগে সাম্রাজ্যের বিস্তার নীতি পরিত্যক্ত হওয়ায় আরব জাতির শৌর্য-বীর্য হ্রাস পেয়েছিল আর তারা দুর্বল হয়ে পড়ে। দেখো উমাইয়া যুগে কিন্তু সর্বাধিক তোমরা বলতে পারো অনেকটা যা সীমানা বাড়িয়েছিল, অর্থাৎ অনেকটা পরিমাণে কিন্তু রাজ্য বিস্তার করেছিল উমাইয়া আমলে। আর আব্বাসীয় আমলে সেই সীমানা বাড়ানো অর্থাৎ রাজ্য বিস্তার এই নীতিটা পরিত্যক্ত হয়েছিল, বাদ দিয়েছিল। তারা কোন নীতি গ্রহণ করেছিল, যে না আমাদের বেশি সীমানার দরকার নেই, আমাদের যেই সীমানার মধ্যে যতজন মানুষ আছে, যতজন প্রজা আছে তাদেরকে আমরা মজবুত করতে চাই, আমরা ভিতরের ভিতকে সুসংগঠিত করতে চাই। তাই তারা রাজ্য বিস্তারের নীতি পরিত্যক্ত করেছিল। প্রথম যুগে আরব জাতিগণ জাতির লুণ্ঠিত দ্রব্য দ্বারা নিজেদের সমৃদ্ধশালী করেছিল, অর্থাৎ যে সমস্ত দ্রব্য তারা লুণ্ঠন করেছিল শত্রুদের কাছ থেকে, সেটা দ্বারা নিজেদেরকে বেশ উন্নত করেছিল। কিন্তু ক্রমে গর্ব ও বিলাসিতায় তাদের সামরিক গুণাবলী নষ্ট করে দেয়। ওই যে তারা সাম্রাজ্য বিস্তারের নীতি পরিত্যক্ত করেছে, তাই সৈন্যদের কি কোনো কাজ নেই, তারা ধীরে ধীরে তাদের কর্মদক্ষতা অর্থাৎ সৈন্য দক্ষতা রণনৈপুণ্য হ্রাস পেতে থাকে, আর তারা অন্তঃপুরের আমোদ প্রমোদে মগ্ন হয়ে পড়ে। এমনিতেই তাদের সৈন্য দুর্বল হয়ে পড়ে, তারা আবার তাতে কি প্রমোদে মত্ত হয়ে যায়। ধর্মীয় ব্যাপারে আব্বাসীয় খলিফাদের অনীহা আরবদের জাতীয় দুর্বলতাকে আরও ত্বরান্বিত অর্থাৎ বাড়িয়ে তোলে। এ যুগে জাতীয় গৌরব প্রতিষ্ঠার পরিবর্তে খলিফাগণের ব্যক্তিগত স্বার্থই ছিল প্রাধান্য লাভ করে। আব্বাসীয় খলিফাগণ নিজেদের স্বার্থ পূরণ করতে এবং প্রমোদে মত্ত হয়ে পড়ে, ফলে তারা অযোগ্যদের পরিচয় বহন করে দেয় এবং ধীরে ধীরে ধ্বংসের মধ্যে পতিত হয়ে যায়। দেখো বলেছে রাজধানী পরিবর্তন, আর এই অংশটা তোমাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দুটো একটা এমসিকিউ তৈরি হবে, সেটাও বলে দিচ্ছি আমি তোমাদের, কোনো টেনশন। আব্বাসীয়দের ক্ষমতা লাভের পিছনে ইরাকে বা পারস্যে ভূমিকা ছিল অনেক। ইরাক ছিল আব্বাসীয় প্রচারণার কেন্দ্রভূমি, অর্থাৎ ইরাকের মধ্য দিয়েই কিন্তু আব্বাসীয়রা প্রচার কার্য চালিয়ে গিয়েছিলেন উমাইয়াদের বিরুদ্ধে।
তাই আব্বাসীয়রা ক্ষমতা লাভের পর সিরিয়ার দামেস্ক হতে অর্থাৎ উমাইয়াদের যেখানে রাজধানী ছিল সেখান থেকে ইরাকের বাগদাদের সাম্রাজ্যের রাজধানী স্থানান্তরিত করেন। ফলে রাজকার্যে সিরিয়াদের তুলনায় ইরাকিদের প্রভাব বেশি প্রতিষ্ঠিত হয়। পারসিকদের সাম্রাজ্যে সিরিয়াদের প্রভাব প্রতিপত্তি হ্রাস পেতে থাকলে জাতীয় উন্নতির ধারা পশ্চিমের পরিবর্তে পূর্ব দিকে প্রবাহিত হতে থাকে। বলেছে আরবদের প্রাধান্য আব্বাসীয় শাসনের 500 বছরের অধিক সময় স্থায়ী ছিল। এই সুদীর্ঘ সময়ের মধ্যে ইসলামী সাম্রাজ্যে বিভিন্ন জাতি গোত্র প্রাধান্য পরিলক্ষিত হয়। প্রথমে পার্সিক এবং পরে তুর্কির আব্বাসীয় খেলাফতের ওপর প্রভাব বিস্তার করে ফেলেছিল। প্রাথমিক আরব প্রভুত্বের বেলায় আরবি ভাষা ও ইসলামী ধর্মীয় দিকটা শুধু পরিলক্ষিত হলেও শাসন সংস্কৃতি জ্ঞানচর্চা ও সমাজ ব্যবস্থায় ব্যাপক পার্সিক প্রভাব আব্বাসীয় খেলাফতে অনুপ্রবেশ করে। তুর্কিদের সামরিক ও সামন্ততান্ত্রিক প্রভাব বিস্তৃত হলেও ভাষা ধর্ম শাসন ব্যবস্থা সমাজ ও সংস্কৃতিতে আরবীয় ও পার্সিক প্রভাব অক্ষুণ্ণ ছিল, অর্থাৎ স্থায়ী ছিল। উমাইয়া খেলাফতের ভিত্তি ছিল আরব গোত্রগুলোর সমর্থন, কিন্তু আব্বাসীয় খেলাফতের ক্ষমতার উৎস ছিল মাওয়ালি, বিশেষত পার্সিক মাওয়ালি। অর্থাৎ আব্বাসীয়দের ক্ষমতার যে মূল কেন্দ্র কলম যেটা ছিল সেটা ছিল পার্সিক মাওয়ালিরা। প্রসঙ্গে আরবের লেখক জাহিজ বলেন, আব্বাসীয় বংশের সাম্রাজ্য যেখানে ছিল পার্সিক ও খোরাসানিদের নিয়ে, সেখানে মারওয়ানের সাম্রাজ্য ছিল উমাইয়া আরবদের নিয়ে। অর্থাৎ এখানে উমাইয়া বংশের বলেছে যে উমাইয়া বংশ আর আরবীয়দেরকে নিয়েই উমাইয়া বংশ ছিল, আর এখানে আব্বাসীয় বংশ ছিল পার্সিক এবং খোরাসানিদের নিয়ে প্রধান। এখানে একটা পার্থক্য উল্লেখ করেছে। বিভিন্ন ধর্মীয় প্রভাবের কারণেই মধ্যযুগের আরবীয় আব্বাসীয় শাসন আমলের মহান সভ্যতা সংস্কৃতি গড়ে উঠেছিল। এটা ইসলামী ধ্যান ধারণার প্রকৃতি ও মুসলিম জীবন ব্যবস্থার স্বরূপ নির্ধারিত করেছিল এবং আজ পর্যন্ত এটা অক্ষুণ্ণ রয়েছে। আব্বাসীয় আমলেই কিন্তু বর্তমানে সৌদি আরবে খেলাফত পরিচালিত হয়। সৈয়দ আমির আলীর কথায় বলা যায় যে অনারবরা একটা মহান ও সুসভ্য সাম্রাজ্যের সাধারণ প্রজা হয়েও নিজেদেরকে ইসলামী নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করে সুউচ্চ কার্যে নিযুক্ত হয় এবং আরবদের সমান অধিকার ভোগ করতে থাকে। অর্থাৎ আরবের বাইরে যারা মুসলিম হবে, যারা ইসলামের মধ্যে দীক্ষিত হবে, তারাই কিন্তু রাজকার্যে অংশগ্রহণ করতে পারে। কিন্তু উমাইয়া আমলে এই সুবিধাটা ছিল না। ফলে নানান দক্ষ শাসক বা দক্ষ উপদেষ্টা তারা তাদের কি যোগ্যতার জন্য ধর্মের জন্য উচ্চ রাজকার্যে স্থান করে নিতে পারেনি। কিন্তু আব্বাসীয় আমলে তারা কিন্তু পেরেছিল নিজেদের কৃতিত্ব প্রমাণিত করতে, নিজেদের কৃতিত্ব প্রতিষ্ঠা করতে। এই বিরাট বৈপ্লবিক পরিবর্তন প্রাচীন অথবা আধুনিক সময়ে খুব কমই দৃষ্টিগোচর হয় বা দেখা যায়। পার্থিব কৃতিত্ব হারানোর পরেও এই পরিবর্তন প্রধানত আব্বাসীয় আমলে খিলাফতের অস্বাভাবিক প্রাণশক্তি ও ধর্মীয় প্রাধান্যের স্থায়িত্বের ফলেই সম্ভব হয়েছিল। তো এই ছিল তোমাদের আজকের ইসলামী ইতিহাসের প্রথম ক্লাস, সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক। আজকে তোমাদের যতটা পড়ানো হলো